প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি আগামীর বাংলাদেশ অনুষ্ঠানে। আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। আমরা অনুষ্ঠানের শুরুতেই চলুন পরিচিত হয়ে নেই আমাদের দুজন অতিথির সঙ্গে। আজকে আমাদের সঙ্গে রয়েছেন মাসুমুর রহমান খলিলি, নির্বাহী সম্পাদক, নয়া দিগন্ত। আমাদের সঙ্গে আরও রয়েছেন শামসুজ্জামান দুদু, ভাইস চেয়ারম্যান, জাতীয়তাবাদী দল বিএনপির। উনি সাবেক সভাপতি জাতীয়তাবাদী ছাত্র দলেরও। আমরা শুরুতে যাব মাসুমুর রহমান খলিলির কাছে। আজকে একটি রায় হয়েছে হাইকোর্টে, যেটা যুগান্তকারী রায় বলা হচ্ছে, যেটা পঞ্চদশ সংশোধনী বাতিল হয়ে গেছে এবং ফিরেছে তত্ত্বাবধায়ক সরকার। এই বিষয়টিকে কিভাবে দেখছেন? পঞ্চদশ সংশোধনী রায়ের এই যে মামলাটা, এই মামলার প্রতি অনেকেই অনেক দিন ধরেই এটার গতিবিধি লক্ষ্য করছিলেন। কারণ এটা বাংলাদেশের সংবিধানের একটা উল্লেখযোগ্য ঘটনা, যে ঘটনার কারণে গত ১.৫ দশক ধরে বাংলাদেশের উপর এক ধরনের কর্তৃত্ববাদী শাসন চেপে বসছিল। এই যে তত্ত্বাবধায়ক সরকার, এই তত্ত্বাবধায়ক সরকারের মাধ্যমে যখন সরকার পরিবর্তন হতো, তখন কিন্তু এক ধরনের স্থিতিশীলতা রাষ্ট্রে ছিল। যে সরকার এই তত্ত্বাবধায়ক ব্যবস্থা বাতিল করে সংবিধান সংশোধনী এনেছিল, তারাই কিন্তু এই ব্যবস্থাটা দাবিতে তারা আন্দোলন করেছিল, এবং সেই আন্দোলনটা অনেকটা সহিংস আন্দোলনও ছিল। এমনও দাবি করা হতো এই পতিত সরকারের যিনি প্রধানমন্ত্রী, এই ব্যবস্থাটা ওনার ব্রেইন চাইল্ড, যদিও এই দাবিটা হতো অন্য কেউ প্রথম উপস্থাপন করে। পঞ্চদশ সংশোধনী বাতিলের কারণে বাংলাদেশের রাজনীতিতে যে অস্থিতিশীলতা তৈরি হয়েছিল, এটার বহুমুখী প্রভাব কিন্তু ছিল। যদি এই ব্যবস্থাটা থাকতো, তাহলে হয়তো 3বার এভাবে নির্বাচন ছাড়াই একটা সরকার ক্ষমতায় থাকতে পারতো না। দ্বিতীয় যে বিষয়টা, এখানে শুধুমাত্র তত্ত্বাবধায়ক ব্যবস্থা বাতিল হয়েছে তা না, এর সাথে আরও 2টা গুরুত্বপূর্ণ বিধান বাতিল হয়ে গেছে, যে দুটো বিধানে কিন্তু বিতর্কিত ছিল। এর মধ্যে একটা ছিল হচ্ছে শেখ মুজিবুর রহমানকে জাতির পিতা ঘোষণা করা হয়েছিল আনুষ্ঠানিকভাবে এই পঞ্চম সংশোধনের মাধ্যমে। আর দ্বিতীয় যে ব্যবস্থাটা ছিল, সেটা হচ্ছে সংবিধানের 7 নম্বর অনুচ্ছেদের সাথে 7 ক এবং খ যুক্ত করে এখানে নতুন একটা ব্যবস্থা নিয়ে আসা হয়, যে ব্যবস্থা হচ্ছে সংবিধানের ধারাবাহিকতা যে কেউ যদি পরাহত করতে চায়, তার শাস্তি হবে মৃত্যুদণ্ড। একটা অদ্ভুত বিষয় হচ্ছে, সংবিধান কখনো কিন্তু ফৌজদারি দণ্ডবিধি অথবা ফৌজদারি কার্যবিধি না। এরপরেও সংবিধানের মধ্যে একটা দণ্ড লিখে দেওয়া হয়েছিল এই অনুচ্ছেদটা সংশোধন করার মাধ্যমে। সরকারের অথবা আইনসভার যে কর্তৃত্বটা, যে এখতিয়ারটা, এটার আসলে এক ধরনের অপব্যবহার ছিল। বর্তমানে যে অন্তর্বর্তীকালীন সরকার আছে, এই সরকারটার সংবিধানের সরাসরি কোনো ব্যবস্থার অধীনে কিন্তু ছিল না। এই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের রায়টা, নতুন রায়ের কারণে এই সরকার একটা সাংবিধানিক বৈধতা কিন্তু চলে আসবে। যেমন 111-এর সরকার 3 মাসের জায়গায় হয়তো 2 বছর ছিল জরুরি অবস্থা বা একটা প্রেক্ষিতের কারণে, কিন্তু তখন সংবিধানের মধ্যে এই তত্ত্বাবধায়ক ব্যবস্থাটা ছিল। এখন আবার তত্ত্বাবধায়ক ব্যবস্থা ফিরে আসছে। এই অন্তর্বর্তীকালীন সরকার এখন কিন্তু সাংবিধানিক বৈধতার একটা মোড়ক পাবে। যে কেউ সংবিধানকে পরাহত করার যে ব্যাখ্যাটা, এটা কোনো ব্যাখ্যা নেই কিন্তু। যদিও বলা হচ্ছে কেউ যদি সামরিক অভ্যুত্থান করতে চেষ্টা করে, তাহলে তার জন্য এই শাস্তি প্রযোজ্য হবে, কিন্তু এটা যেহেতু কোনো ব্যাখ্যা নেই, কেউ যদি সংবিধানের যে কোনো ধরনের বিরোধিতা ইত্যাদি করে, তাহলে হয়তো এটা ব্যাখ্যা দেওয়ার সুযোগ আছে। যে এটা একটা উদ্ভট ব্যাপার ছিল, কারণ সামরিক শাসক যখন আসে, তখন তো উনি সংবিধানকে বাদ দিয়ে আসে, শুধু শুধু যোগ করা হয়েছিল আর কি। এই ধরনের বিধান কিন্তু সংবিধানে মানে অন্তর্ভুক্ত করারই কোনো সুযোগ নেই। সেই সুযোগটাকে চিন্তা না করে একটা ক্ষমতার অপব্যবহার করে কিন্তু এটা এর মধ্যে নিয়ে আসা হয়েছে। তবে সবচেয়ে বড় বিষয় হচ্ছে কি, একদিন আগেই আমরা প্রধান উপদেষ্টা নির্বাচনের ব্যাপারে একটা ধারণা উনি উপস্থাপন করেছেন, একটা সময়সূচি দিয়েছেন। বলছেন যে 2025 সালের ডিসেম্বরের মধ্যে যদি স্বল্প সংস্কার কর্মসূচি বাস্তবায়ন করে নির্বাচন করা যায়, তাহলে এর মধ্যে সম্ভব। আর যদি আরেকটু ডিপ রুটেড কিছু সংস্কার যদি বাস্তবায়ন করা হয়, তাহলে 2026 সালের জুনের মধ্যে নির্বাচন করা যাবে। আমার মনে হয় এই তত্ত্বাবধায়ক ব্যবস্থা বাতিলের এই রায়ের কারণে 2025 সালের ডিসেম্বর হোক অথবা 26 সালের জুনের মধ্যে হোক, নির্বাচন করাটা কিন্তু অনেক সহজ হয়ে যাবে। এক ধরনের উদ্বেগ উৎকণ্ঠার অবসান ঘটবে বলে আমি মনে করি। শামসুজ্জামান দুদু, আমরা 96 সালে এই আন্দোলনটা দেখি, তত্ত্বাবধায়ক সরকারের আন্দোলন, এবং সেই আন্দোলনে কি হয়েছিল আপনারা রাজনীতিবিদরা খুব কাছ থেকে দেখেছেন। আপনারা তখন ক্ষমতাসীন, এবং পরবর্তী একটা নির্বাচন হয়েছিল, সেই নির্বাচনে বিতর্ক রয়েছে, কিন্তু নির্বাচনটা হয়েছিল মূলত তত্ত্বাবধায়ক সরকারকে বহাল রাখার জন্য। এবং এই তত্ত্বাবধায়ক সরকার বহাল রাখতে গিয়ে বা এইটাকে বাস্তবায়ন করতে গিয়ে আওয়ামী লীগ সেটা কী করেছে আমরা সেটা জানি। হরতাল, খুন, হেন কোনো অপকর্ম যেটা করেনি। কিন্তু এই আওয়ামী লীগে আবার তত্ত্বাবধায়ক সরকার বাতিল করে দিল, এবং শেষ পর্যন্ত আবার সেই তত্ত্বাবধায়ক সরকার বহাল হলো। এই গোটা বিষয়টাকে আপনি কিভাবে দেখবেন? হাইকোর্টের রায়
অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই বিবেচনায় যেটি মানুষ গ্রহণ করেছিল কেয়ারটেকার সরকার, সেটিকে খুব নির্দয় নির্মমভাবে প্রতারণামূলক বাতিল করা হয়েছিল। এবং যিনি বাতিল করেছিলেন, কথিত আছে সেই খায়রুল হক সাহেব শিশুদের ফান্ড থেকে প্রায় 10 থেকে 15 লাখ টাকা নিয়েছিলেন প্রধানমন্ত্রীর শিশু তহবিল থেকে। তারপরে এই রায়টা তিনি বাতিলের রায়টা ঘোষণা করেছিলেন। প্রথম কথা হচ্ছে, আমি একার স্পষ্ট করে বলি, সংবিধান, গণতন্ত্র যেভাবে বলেন না কেন, ওই যে পঞ্চদশ সংশোধনের ভিতরে ঢুকাই দিছিল না যে জাতির পিতা বা সামরিক সরকার, আসলে যদি বিচার করতে হয় সংবিধানকে তছনছ করে ফেলেছে যে চতুর্থ সংশোধনী, মানে আমূল পরিবর্তন, এক দল সৃষ্টি করা, গণতন্ত্র ধ্বংস করা, ফ্যাসিবাদ প্রতিষ্ঠা করা, মুক্তিযুদ্ধের ভাবনাতে ফিরে আসতে হয়, মুক্তিযুদ্ধের স্পিরিটে ফিরে আসতে হয়। তাহলে পরে চতুর্থ সংশোধনী যে পার্লামেন্ট করেছে, যে সংসদের ব্যবস্থা থেকে রাষ্ট্রপতি শাসিত ব্যবস্থা করেছে, একদল করেছে, ওই লোকটির বিচার হওয়া উচিত। তাহলে পরে আপনি গণতন্ত্রের পবিত্রতা রক্ষার উদ্যোগ নিছেন, এটা প্রমাণ হবে। আর যতক্ষণ পর্যন্ত এটি করতে আমরা ব্যর্থ হব, ততক্ষণ তো একটা ভাষা একটা দীর্ঘ সময় তো ওই বয়ানটাকে বন্ধ করে দেওয়া হয়েছিল এবং বলা হয়েছিল রাষ্ট্রদ্রোহিতার অভিযোগ হবে যদি তাকে সমালোচনা করা হয়। ওই লোকটি, ওই মানুষটি, ওই ব্যক্তিটি এই দেশে একদিন জনসমর্থিত ব্যক্তি হিসাবে চিহ্নিত হয়েছিল, কিন্তু তারপরে তিনি গণধিকৃত এবং হিটলারের ছোট ভাই হিসাবে চিহ্নিত হয়েছেন। শেখ মুজিবুর রহমানের কথা বলছি আমি। সেটি যে কত ভয়ঙ্কর, না খেতে পেরে মানুষ দুর্ভিক্ষ কবলিত হয়ে লক্ষ লক্ষ মানুষ মারা গেছে। আপনার 40,000 বিরোধী দল রক্ষী বাহিনী বানিয়ে হত্যা করা হয়েছে নির্বিচারে। তো এই কথা বলা যাবে না। আপনি রাজনীতি করেন, কিন্তু রাজনীতির বাইরে চলে যেতে হবে, তাকে প্রশংসা করতে হবে, তাকে আপনার শুভেচ্ছা দিতে হবে, আর না হলে পরে আপনি রাষ্ট্রদ্রোহী মামলা, আপনার ফাঁসিও হতে পারে। সাংবিধানিক যে পরিবর্তন যে কোনো সময় পার্লামেন্ট করতে পারে, তার নির্ধারিত মানে নিয়ম মেনে। তো কেয়ারটেকারটা ব্যবস্থা এসেছিল 90-এর গণঅভ্যুত্থানের পরে, জাস্টিস শাহাবুদ্দিন সাহেবের নেতৃত্বাধীন যে অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্বে ছিল, সেই স্পিরিট থেকে। সেই নির্বাচন হয়ে যাওয়ার পরে সবাই ধারণা করছিল যে নির্বাচনকালীন সময়ে যদি রাজনৈতিক ব্যক্তিদের বাইরে একটা সরকার করা যায় তাহলে হয়তো ভালো হবে। সেই প্রেক্ষিতে আওয়ামী লীগ, জামাত ইসলাম, বাম সংগঠন সবাই মিলে, উনি যেটা বললেন, নাম বলেননি, যে শেখ হাসিনা দাবি করেছিল তার ব্রেন চাইল্ড হচ্ছে তত্ত্বাবধায়ক সরকার। এটা আসলে ওই সময় কথিত ছিল। গোলাম আজম সাহেব প্রথমে এই কথাটা বলেছিল। অধ্যাপক গোলাম আজম সাহেব আজকে নাই পৃথিবী ধারণা। তো এটি আবার আত্মসাৎ করেছিলেন শেখ হাসিনা। আমার ভিন্নতা রাজনীতি থাকতে পারে, কিন্তু যাকে ভিন্নতা তাকে ফাঁসিতে ঝোলাই দিব, জেলখানায় নিয়ে ঢুকিয়ে আপনার তিলে তিলে হত্যা করব, এটা তো গণতান্ত্রিক কনসেপ্ট না। আবার আপনি গোলাম আজম সাহেবের দল, জামাত ইসলামের আমির, তারপরে মহাসচিব, সেক্রেটারি জেনারেল, তার পাশে বসে এই কেয়ারটেকার সরকার আন্দোলন করেছে, ছবি আছে, রাশেদ খান মেনন আছে, আসানুল ইনু আছে। বিএনপি তখন ক্ষমতায়। তো সে ক্ষমতায় থাকা অবস্থায় তারা এই যে তুমুল আন্দোলন, সে আন্দোলনে যে কত লোক মারা গেছে এটা ধারণা করা কঠিন, কত আগুন এবং কত জ্বালাপোড়া, এটা ধারণা করা কঠিন, কিন্তু হয়েছে এই দেশে। হওয়ার পর বিএনপি উদ্যোগী হয় একটি, কারণ ওই সময় আর সময় ছিল না, যেটা 15ই ফেব্রুয়ারি 96-এর যে নির্বাচনটা আওয়ামী লীগ জয়েন করে নাই বা জামাত জয়েন করে নাই বা ওই সময় বামপন্থীরা জয়েন করে নাই, কিন্তু বেগম জিয়া বলেই ইলেকশন করেছিলেন যে এর পরে তিনি তত্ত্বাবধায়ক প্রতিষ্ঠা করেন। কারণ তিনি সব দলকে পার্লামেন্টে ডেকেছিলেন, জামাত, আওয়ামী লীগ বা অন্যরা যারা ছিল, কেউ পার্লামেন্টে অংশগ্রহণ করে নাই। আর অংশগ্রহণ না করলে ওই পরিবর্তন করার কোনো সুযোগ ছিল না। তো 15 ফেব্রুয়ারি ইলেকশন, মজার ঘটনা হচ্ছে তারা এই ইলেকশনের বিরোধিতা করেছে, কিন্তু ওই পার্লামেন্টে একটি আইন পাশ করেছে, সিদ্ধান্ত তারা পরে মেনে নিয়েছে, সেটা আপনার কেয়ারটেকার। কিন্তু ওই নির্বাচন, ওই পার্লামেন্ট তারা মানে না, কিন্তু ওই সিস্টেমটা মেনে নেয়। এবং যথারীতি ইলেকশনে 25 বছর পর শেখ হাসিনা আবার নেম অফ আওয়ামী লীগ ক্ষমতায় আসেন, বেগম জিয়া অপোজিশনে যায়। ওই যে একটা ধারাবাহিকতা বা একটা স্থিতিশীলতা, যে মানে বাংলাদেশে মানুন না,
উন্নয়নের জন্য খুব পূর্ব শর্ত, সেটি কিন্তু ওই নির্বাচনের মধ্যে যে স্বাভাবিক পরিবর্তন এটা কিন্তু হয়েছিল। তারপরেও 2001-এ যখন বেগম জিয়া পূর্ণবার আবার ফিরে আসলেন, এই পূর্ণবার ফিরে আসাটা আওয়ামী লীগ সহজে অ্যাকসেপ্ট করতে পারেনি আমার বিবেচনায়। এই কারণে তিনি আরেকটি আন্দোলন করেন এবং সেই আন্দোলন আরও ভয়াবহ, আরও ভয়ঙ্কর। এবং 1/11-এর পরে শেখ হাসিনা দাবি করেছিলেন যে এটি হচ্ছে তার আন্দোলনের ফসল, ওই সরকারকে, মঈন ফখরুদ্দিনের সরকারকে। কিন্তু পরবর্তীতে তিনি পার্লামেন্টে এসছেন, ক্ষমতায় আসছেন এবং 3টে টার্ম না 4টা টার্ম ক্ষমতায় থাকছেন খুব কৌশলী ভূমিকা নিয়ে। সুকৌশলী বলবো না, কারণ এটা ঘৃণ্য কৌশল ছিল। পরিকল্পিতভাবে বিচার বিভাগ দখল করে নিয়ে এই কেয়ারটেকারটা সিস্টেমটা বাতিল করে দেন। বাতিল করার প্রেক্ষিতে গত 15 বছরই বিশেষ করে যেটি ধরি, তো বাংলাদেশে যত হত্যাকাণ্ড হয়েছে, গুম হয়েছে, অবিচার হয়েছে, অনিয়ম হয়েছে, কল্পনা করা কঠিন যে একটি স্বাধীন সার্বভৌম দেশে এক সাগর রক্তের বিনিময়ে কোনো দেশ ক্ষমতায় আসার পরে বা স্বাধীন হওয়ার পরে এই ধরনের পরিস্থিতি হয়। কোনো অর্থনীতি বলে কিছু নাই, কোনো টাকা বলে কিছু নাই। সেই জন্য আমি মনে করি যে এই পঞ্চদশ সংশোধনী যেটা বাতিল হয়েছে, যে রায়টা যারা দিয়েছে, এটা ইতিহাসে গণতান্ত্রিক রাজনীতিতে একটি অনন্য ঘটনা, মাইল ফলক। মাসুমুর রহমান খলিলি, আপনি জানেন শেখ মুজিবের ছবি টাঙানো বা নামানো এইগুলো নিয়ে 5 অগস্টের পর নানান ধরনের বিতর্ক, আলোচনা, সমালোচনা চলছিল। এই পঞ্চদশ সংশোধনী বাতিল হওয়ার পরে নিশ্চয়ই এই বিতর্ক আর থাকলো না। শেখ মুজিবুর রহমান এবং তার পরিবারের সমালোচনা করার ব্যাপারে যে আইনটা তৈরি হয়েছিল এটা তো আগেই বাতিল হয়ে গেছে। তো ফলে এখন আর ওইরকম কোনো বাধ্যবাধকতা থাকবে না যে শেখ মুজিবুর রহমানকে জাতির পিতা মানতে হবে, ছবি টানাতে হবে, ওনাকে মানুষের চাইতে আরও ঊর্ধ্বে রেখে সমালোচনার বাইরে রাখতে হবে, এরকম কোনো বাধ্যবাধকতা আর থাকে না। মানে আইনগতভাবে ক্লিয়ার হয়ে গেল। হ্যাঁ, আইনগতভাবে ক্লিয়ার হয়ে গেল। আর এটা মানুষের হৃদয় থেকে মুছে গেছে হচ্ছে 5ই আগস্টের বিপ্লবের সময়। তখন আমরা দেখতে পেয়েছিলাম, তখন এই সংশোধনী ছিল, আইন ছিল, এরপরেও মানুষ কিন্তু শেখ মুজিবুর রহমানের যে ভাস্কর্য বলি অথবা মূর্তি বলি এটাকে একেবারে উপড়ে ফেলেছে। জনগণের হৃদয় থেকে এটা চলে গেছে হচ্ছে 5ই আগস্টের সময় বা তার আগে। আর এখন হচ্ছে আনুষ্ঠানিকভাবে, আইনিভাবে এটা বিদায় হয়ে গেল। শেখ মুজিবকে মহিমান্বিত করার জন্য হেন কোনো কর্ম বা অপকর্ম যাই বলুন না কেন করেনি শেখ হাসিনা। এবং আপনি জানেন যে তার পরিণতি কী হয়েছে, যেটা খলিল ভাই একটু উল্লেখ করলেন। ভারতীয় মিডিয়ায় কিন্তু একটা খবর এসেছিল ওই সময় যে 75-এর 15ই আগস্ট শেখ মুজিব আসলে মারা যায়নি, মারাটা গিয়েছে 5ই আগস্ট, এবং সেটি করেছেন শেখ হাসিনা নিজে। আপনার মূল্যায়নটা কি? যে মিডিয়াতে এই কথাটা আসছে সেটা ব্যাপক অর্থে তারা এটা মিন করেছে বলে আমার ধারণা। এবং ইতিহাসের ধারাবাহিকতায় শেখ মুজিবের যেখানে থাকার কথা ছিল সেখানে তিনি নিজেই থাকতে চাননি, তার কর্মকাণ্ডের মধ্য থেকে প্রমাণিত হয়েছে। যেমন আপনার একটা ছোট্ট এক্সাম্পল দিই। সারা জীবন শেখ মুজিবুর রহমান পাকিস্তানের মুক্তিযুদ্ধ পর্যন্ত পাকিস্তানিদের উদ্দেশ্যে একটা কথা বলেছেন, গণতন্ত্রের জন্য বিরুদ্ধে যারা যুদ্ধ ঘোষণা করে আলটিমেট তারাই পরাজিত হয়। গণতন্ত্রের বিরুদ্ধে যারা যুদ্ধ ঘোষণা করে গণতন্ত্রেই জয়লাভ করে, আর যারা বিদ্রোহ ঘোষণা করে বা যুদ্ধ ঘোষণা তারা পরাজিত হয়। আমার কাছে মনে হয়েছে শেখ মুজিবুর রহমান সাহেব তার জীবন দিয়ে প্রমাণ করেছেন তার কথাটা সত্য। গণতন্ত্রের বিপক্ষে গেলে তার যে মৃত্যু অবধারিত, শেখ মুজিব আগেই এটা তার বক্তৃতা, বিভিন্ন পাকিস্তানি আমলের বক্তৃতায় আপনি খুঁজে বের করবেন, যেমন তার মেয়েও সেটাই প্রমাণ করেছে। দ্বিতীয়ত শেখ মুজিবের যে বড় বড় মূর্তি এবং দেওয়ালে ছবি অঙ্কন, আমি জানি না যে এটা না করলে শেখ মুজিবের প্রতি এই প্রজন্ম অতটা ঘৃণা থাকতো কিনা। অনেক সময় পেরিয়ে গেছিল, তিনি আড়ালে ছিলেন। হিটলারকে কখনো জার্মান আর তাদের নেতা বলে মনে করে না, মুসোলিনিকে ইটালিয়ানরা এখন মনে করেন। এবং গণতান্ত্রিক পশ্চিমা বিশ্ব হিটলার এবং মুসোলিনিকে কোনোভাবে অ্যাকসেপ্ট করেনি, তাদের ছবি তো পরের ব্যাপার, এটা করেনি। তো শেখ মুজিবে এটা আপনাকে সিদ্ধান্ত নিতে হবে, সে মৃত, সে আর গণতন্ত্র ফিরে আসার তার সুযোগ নেই। সে হিটলার, মুসোলিনি অথবা ডিক্টেটর হিসেবে তার মৃত্যু হয়েছে, এটাই মানে বাস্তবতা। তো এই বাস্তবতায় একজন একদলীয় ডিক্টেটরকে আপনি অ্যাকসেপ্ট করবেন না গণতন্ত্রকে অ্যাকসেপ্ট করবেন? এবং দুর্ভাগ্য যেটা সেটা হলো তার কন্যা শেখ হাসিনাকে ডিক্টেটর হিসাবে পালিয়ে যেতে হয়েছে। শুধু পালিয়ে যেতে হয়েছে না, তার পিতাকে, তার পরিবারকে, তার দলকে ধ্বংস করে
সে শুধু একা একা পালিয়ে গেলে হতো না, পূর্ণবার এটা প্রমাণ করে সে চলে গেছে। এখন শেখ হাসিনা বা তার দল যেখানেই থাক, সে এখন এমন একটা জায়গায় গেছে যেটি বাংলাদেশের জন্য এটা এক্সাম্পল যে গণতন্ত্রের বাইরে গেলে সে যে পরিবার হোক, যত বড় পরিবার হোক, যাই হোক, এখানে তার ঠাঁই নাই, তার কোনো ভবিষ্যৎও নাই। এটা আমার কাছে মনে হয়েছে তার পলায়নটা। প্রিয় দর্শক, আমরা এখন একটু বিরতি নিচ্ছি, আমরা এক্ষুনি ফিরছি, আপনারা আমাদের সঙ্গেই থাকুন। কেমন আছে অর্থনীতি দেখবেন প্রতি সোম ও মঙ্গলবার রাত 10:20 মাসুমুর রহমান খলিলি, এবারের বিজয় দিবস একটু অন্যরকম। আমরা বলছি যে 71-এর বিজয় হলো সবচেয়ে গৌরবের বিষয়, আর 24 হলো তারই ধারাবাহিকতা। কিন্তু এই বিজয়কে কলুষিত করার চেষ্টা করেছে ভারত থেকে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, এবং উনি একটা টুইট করেছেন তার এক্স হ্যান্ডেলে, আর কি যেটা এখন এক্স বলা হয়, এক্স হ্যান্ডেলে উনি দিয়েছেন যে 71 সালে ভারতের ঐতিহাসিক বিজয়, এই দাবিটা উনি করেছেন। এবং অতীতেও কিন্তু কখনোই এই বিজয় দিবসের তারা যে বাণী দিতেন সেখানে বাংলাদেশের প্রসঙ্গ উল্লেখ থাকতো না, এবং এই গত 15 বছর উল্লেখ না থাকলেও সরকারের পক্ষ থেকে কিন্তু কখনোই কোনো ধরনের প্রতিবাদ জানানো হয়নি। এই প্রথম সরকারের একজন উপদেষ্টা স্পষ্ট এটা বিরোধিতা করেছে। আপনি গোটা বিষয়টাকে কিভাবে দেখছেন? গত 15 বছর বাংলাদেশের যে সরকার ছিল, এটা হয়তো স্বাধীন একটা দেশের সরকার, কিন্তু সরকার ঠিক স্বাধীনতা ওভাবে অনুভব করে নাই। তারা নিজেদেরকে মনে করেছে যে প্রতিবেশী সরকারের আনুকূল্যে যেহেতু তারা ক্ষমতায় আছে, ফলে বাংলাদেশ রাষ্ট্রের স্বার্থের চাইতে এই যে আনুগত্যবোধ, কৃতজ্ঞতাবোধ, এটি বড় হয়ে দেখা দিয়েছিল। যার কারণে যদি গত 15 বছর ধরে ভারতের যারা সরকার ছিল, বিশেষ করে বিজেপি ক্ষমতায় আসার পরে, তারা সবসময় 16ই ডিসেম্বরটাকে ভারতের ইস্টার্ন কমান্ডের বিজয় হিসেবে তারা দেখতে চেয়েছিল। তারা বাংলাদেশের মুক্তিযোদ্ধারা যে এই দেশটাকে স্বাধীন করেছে, এই দেশের 7.5 কোটি মানুষ যে সংগ্রাম করে যুদ্ধ করে স্বাধীনতা অর্জন করেছে, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যে মুক্তিযুদ্ধের ডাক দিয়েছিলেন, ওনার ডাকে যে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ নেমে এসে বাংলাদেশটাকে স্বাধীন করেছে, এই ইতিহাসটা ভুলিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছিল। এবারের যে বাণীটার কথা আপনি বললেন, এবার এমন এক সময় মোদি বাণী দিলেন এবং এটাকে ভারতের বিজয় হিসেবে উপস্থাপন করলেন, যখন ভারতের কোনো তাবেদার অত পদলেহী সরকার বাংলাদেশে এখন ক্ষমতায় নেই। তারা ভারতের সাথে সুসম্পর্ক চায়, কিন্তু একটা সমমর্যাদার ভিত্তিতে চায়। যার কারণে আজকে উপদেষ্টা পরিষদের পক্ষ থেকে এবং বাংলাদেশের আপামর জনসাধারণের পক্ষ থেকে এটার প্রতি কিন্তু ধিক্কার জানানো হয়েছে। এটা হচ্ছে কি ভারতের বাংলাদেশ সম্পর্কে একটা দৃষ্টিভঙ্গির প্রকাশ। এই দৃষ্টিভঙ্গির কারণেই বাংলাদেশের মানুষের মধ্যে তীব্র ভারতের ব্যাপারে এক ধরনের ঘৃণা তৈরি হয়ে গেছে। 71-এর যে চেতনাটা, বাংলাদেশ তো মুক্তিযুদ্ধ একটা ঐতিহাসিক ঘটনা, কিন্তু এটা হঠাৎ করে 1971 তৈরি হয়নি। দুর্ভাগ্যজনকভাবে গত 1.5 দশক ধরে মনে করা হয়েছিল যে 71-এর কোনো ইতিহাস নেই। 1947 সালে যে দেশ বিভাগ হয়েছিল, পাকিস্তান স্বাধীনতা অর্জন করেছিল, তার ধারাবাহিকতাই যে 1971 সালের এই স্বাধীনতা অর্জন হয়েছে, বিজয় অর্জন হয়েছে, এই বিষয়টাকে কিন্তু ভুলিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছে। যার কারণে এই যে গণতান্ত্রিক সংগ্রামের ধারাবাহিকতায়, দুদুভাই খুব সুন্দর করে বলেছেন, গণতান্ত্রিক সংগ্রামের ধারাবাহিকতা 1971 সালে রক্তাক্ত মুক্তিযুদ্ধের মাধ্যমে বাংলাদেশ স্বাধীন হয়েছিল। আর স্বাধীনতার পরে যখন এই স্বাধীনতার একজন প্রধান নায়ক যখন গণতন্ত্রের সংগ্রাম থেকে বিচ্যুত হয়ে একদলীয় সরকার কায়েম করলো, নিজেকে আজীবন প্রেসিডেন্ট ঘোষণা করলেন, তখন কিন্তু উনি আসলে নিজের মৃত্যু পরোয়ানায় স্বাক্ষর করেছিলেন। 1975 সালের 15 আগস্টের যে বিষয়টা, সেটা হতো একটা আনুষ্ঠানিকতা, কিন্তু ওনার দীর্ঘ সংগ্রামের ঐতিহ্যের মৃত্যু হয়েছিল হচ্ছে যখন 1975 সালের জানুয়ারিতে বাকশাল তৈরি করা হয়। ঠিক একইভাবে পরবর্তী 15 বছরের যে শেখ হাসিনার রিজিমটা, ইনি কিন্তু শেখ মুজিবুর রহমানের আদর্শকে ধারণ করে
আনুষ্ঠানিকভাবে অথবা আইন করে বাকশাল তৈরি করে নাই, কিন্তু প্রশাসনিক ব্যবস্থা, বিচার বিভাগকে নিয়ন্ত্রণ করা এবং সার্বিকভাবে পুলিশকে তার ইচ্ছার দাসানুদাসে পরিণত করার মাধ্যমে আরেকটা একদলীয় শাসন তৈরি করা হয়েছিল। যার কারণে উনি দুদুভাই বলেছেন ওনার দলকে, দলের নেতাদেরকে, ওনার সমর্থকদেরকে একদম একটা অনিশ্চয়তার মধ্যে ফেলে দিয়ে উনি চুপিসারে পালিয়ে গেছেন। মানুষের জন্য যে একটা লিমিটেশন থাকে সেটার মধ্যেই থাকা উচিত। নিজেকে অতি মানব যারা ভাবে এবং এই ধরনের কর্মকাণ্ড যখন গ্রহণ করে তাদের এরকম পরিণতি হয়। মোদির এই বিবৃতি এবং আমাদের যে সরকার থেকে যে প্রতিক্রিয়া, এই বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন? ভারত কখনোই এই ভূখণ্ডের ভালো কিছু অ্যাকসেপ্ট করতে পারেনি, কখনো না। এটা ধারাবাহিক একটা ইতিহাস। পাকিস্তান সৃষ্টি কিন্তু এই অঞ্চলে মুসলমানদের জন্য হয় নাই। কেউ যদি এটা বলে তাহলে এটা আমার কাছে মনে হয় অপব্যাখ্যা। গান্ধী এক সময় বলেছিলেন মিস্টার জিন্নাহ হচ্ছে হিন্দু মুসলিমের ঐক্যের দূত। সেই গান্ধীও পরবর্তীতে মানতে বাধ্য হয়েছিল যে জিন্নাহ সাহেব তার অবস্থান থেকে সরে গেছিলেন। হ্যাঁ, ওই একই কারণে কিন্তু ইস্ট পাকিস্তানের সঙ্গে ইস্ট পাকিস্তান থাকতে পারে নাই। আমি যেমন মনে করি যে ইস্ট পাকিস্তানে যে বাঙালি মুসলমান পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ মুসলমান এবং তারা বীরের জাতি, তারা কখনোই অন্যায়ের অ্যাকসেপ্ট করতে পারেনি। কারণ পাকিস্তানও আছে এই বাঙালি মুসলমানের কারণে হয়েছিল 56 ছিল, আর ওরা বালুচ, পাঠান বা অন্যান্য জাতি গোষ্ঠী ছিল। তো একক যদি কেউ পাকিস্তান করে থাকে তারা বাঙালি মুসলমানরা করেছিল, কিন্তু সেটার থেকে সরে এসে 71 সালে যে মানে যুদ্ধ, সেটাও পশ্চিম পাকিস্তানের বিরুদ্ধে। সেই জন্যে আপনি আবার ওই হিন্দুস্তানের মায়া, মমতা, দাসত্ব বা কৃতজ্ঞতা যাই বলেন, এটাই আলটিমেট মেনে নেবে, এটা আমার মনে হয় এই জাতি সেই জাতি না। আর মিস্টার মোদি উনি সত্যিই বলেছেন, উনাদের যে ভাবনা চিন্তা যে এটা তাদের অংশ, অর্থাৎ ওদের যে সামরিক বাহিনী 10-15 হাজার মারা গেছে এটাই তার কাছে সত্য, কিন্তু এখানে যে লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধা এক সাগর রক্ত দিয়েছে, এই দেশের মা বোনদের আব্রু হারাইছে, এটা তার মাথার মধ্যে নাই। সে যতটুকু মনে করে ততটুকুই বলেছে। এটা বাঙালি বা বাংলাদেশিরা কোনোভাবে অ্যাকসেপ্ট করে নাই, কোনো দিন করে নাই। যেটা খলিল ভাই খুব স্পষ্ট করে বললেন যে 71টাকে যে তারা অনুধাবন করতে পারত, এটা ধারাবাহিক একটা রূপ। হঠাৎ 71 জন্ম হয়নি তো, দীর্ঘ রাজনৈতিক আন্দোলন সংগ্রামের প্রেক্ষিতে 71। সে 71টা যদি ওরা ধারণ করতে পারতো যে এটা জনযুদ্ধ, এটা কোনো সামরিক ব্যাপার না, এটা মুক্তিযুদ্ধ, তাহলে ওরা ওই ধারাবাহিকভাবে কিন্তু বিজয় দিবস পালন করে আছে ওদের সামরিক বাহিনীর বিজয় দিবস, এটা মুক্তিযুদ্ধের বিজয় দিবস না। এবং এমনকি যেদিন সরওয়ার্দিতে যৌথ বাহিনীর প্রতিনিধিত্ব আরেকটা ছিল, সেটা হচ্ছে এমএজি ওসমানী, ভারতের উনি প্রতিনিধি, তাই তো, যৌথ বাহিনী। তো ভারতীয় যে মিস্টার সিং না কি নাম উনি ছিল, অরোরা, উনার চেয়ার ছিল, নিয়াজি সাহেবের চেয়ার ছিল, পাকিস্তানের প্রধান। তা আমাদের এমএজি ওসমানী চেয়ার কোথায় ছিল? এবং সুকৌশলে সেদিন সিলেটে তার হেলিকপ্টারে গুলি করা হয়েছিল বলে আমার কাছে মনে হয়েছে, তাকে আসতে দেওয়া হয়নি। আওয়ামী লীগ মানে শেখ মুজিবের সময় থেকে আর গত 15 বছরের যে রিজম, এটা হলো একটা ভয়ঙ্কর। তারা বাংলাদেশকে কৃতদাস হিসাবে ভারতের কাছে মানে উপস্থাপন করেছিলেন। বিএনপি, জামাত বা বামপন্থী যারাই এই গণতন্ত্রের কথা বলেছে, যারাই শেখ হাসিনার বিরোধিতা, এটা তো রাইট তাদের, তারা মামলার আসামি 60 লক্ষ আর 2.5 লক্ষ মামলা। আমি অন্যান্য জেল টেল ফাঁসি দিছে ওটা তো আমি এখানে উল্লেখ করতে চাই না। গুম খুন ভাবা যায় না যে একটা সন্তান ছোট্ট ছিল, সে এখন বড় হয়েছে, সে এখনও প্রত্যাশা করে তার বাবা ফিরে আসবে। হয়তো আমার বোনটা এখনও প্রত্যাশা করে তার স্বামীটা হয়তো ফিরে আসবে, আমার মাটা হয়তো এখনও চিন্তা করে তার সন্তানটা ফিরে আসবে। নৃশংসভাবে তাদেরকে ধরে নিয়ে গিয়ে আয়নাঘর তো আস্তে আস্তে সব প্রকাশ পাচ্ছে। এই যে সরকার গঠিত কমিশন কি ভয়ঙ্কর একটা ইয়ে দিয়েছে, টর্চার, গা শিহরে ওঠার মতো। এটা কে করছে? শেখ মুজিবরের কন্যা শেখ হাসিনা। অর্থাৎ মুজিব পরিবার কি ভয়ঙ্কর, শেখ মুজিবর যেভাবে হত্যা করেছে, খাইয়ে অস্ত্র দিয়ে মেরে, না খাইয়ে, এদের বিচার হওয়া উচিত। এবং শুধু বিচার না, দৃষ্টান্তমূলক বিচার না হলে পরে আগামীতে সুশৃঙ্খল বাংলাদেশ প্রতিষ্ঠা করা কঠিন হবে। মাসুমুর রহমান খলিল, আপনি জানেন যে 5ই আগস্টের পর দিল্লি এবং ঢাকার সম্পর্ক কিন্তু অনেকটা তলানিতে। এর মূল কারণ হলো দুটো। একটি হলো ভারত
এই ঘটনাটা মেনেই নিতে পারছে না। দ্বিতীয় হলো দিল্লিতে শেখ হাসিনার উপস্থিতি, এবং পরবর্তী আরও কিছু বিষয় যোগ হয়েছে। এর মধ্যে রয়েছে সংখ্যালঘু কার্ড, যেটা বিজেপি খেলার চেষ্টা করেছে। এখন এর মধ্যে চলে আসলো এই মোদির এই ধরনের অধ্যত্বপূর্ণ বিবৃতি, যে বিবৃতি আসলে বাংলাদেশের উনি কথাই বলেননি, বাংলাদেশ এরকম একটা স্বাধীন হয়েছে এই প্রসঙ্গ উল্লেখ করেন। এর অর্থ হলো যে উনি আসলে বাংলাদেশটাই মেনে নিতে চাচ্ছে না। এই যে টানা পড়েন, শেষ পরিণতি কি? বাংলাদেশকে স্বাধীনভাবে যদি মেনে নিতে না পারে ভারত, তাহলে তো দুই দেশের সম্পর্ক স্বাভাবিক হওয়ার কথা না। প্রথম শর্তেই হবে স্বাধীন বাংলাদেশকে স্বাধীনভাবে মেনে নিতে হবে বিজেপি সরকার অথবা ভারত সরকারকে। এখন তারা এই সরকারকে মেনে না নিয়ে ওখানে পতিত স্বৈরাচারকে আশ্রয় দিয়ে তার মাধ্যমে বাংলাদেশে বিভিন্ন ধরনের রাজনৈতিক অস্থিরতা তৈরি করার মতো কর্মকাণ্ডগুলি করার পরে বাংলাদেশের সাথে সম্পর্ক স্বাভাবিক চাইবে, এটা খুব কঠিন। তারা নানানভাবে প্রেশার দিচ্ছে। গত 15 বছরে যেসব অস্পষ্ট এবং বাংলাদেশের স্বার্থবিরুদ্ধে যে চুক্তিগুলো ছিল, এই চুক্তিগুলো প্রকাশ করা যাবে না। তারপরে এই যে বিডিআর হত্যাকাণ্ড, যেটা পিলখানার হত্যাকাণ্ড ছিল, সেই হত্যাকাণ্ডের তদন্ত কমিশন করা যাবে না। এই যে চাপগুলো দেয়া হচ্ছে, এই চাপগুলো দেওয়ার মাধ্যমে তারা চাচ্ছে বাংলাদেশকে তারা যেভাবে দেখে একটা অনুগত রাষ্ট্র হিসেবে, ঠিক অনুগত রাষ্ট্র হিসেবে তারা দেখতে চাইছে, যেটা বাংলাদেশের মানুষ তো কোনোদিন হতে দিতে চাইবে না। আপনার ধরেন মালদ্বীপ অথবা নেপালের তো সংখ্যাগরিষ্ঠ মানুষ হিন্দু, ভারতের একই রকম, কিন্তু এরপরও ভারতের যে দৃষ্টিভঙ্গি, এটা কিন্তু নেপাল গ্রহণ করছে না। তারপরে মালদ্বীপের মতো একটা রাষ্ট্র, যে কয়েক লক্ষ মানুষ এটার না অধিবাসী, তারাও কিন্তু গ্রহণ করছে না। তারা কিভাবে ভাবে বাংলাদেশের 18 কোটি মানুষ বাংলাদেশকে এক ধরনের অনুগত দাসের মতো একটা রাষ্ট্র করে রাখার অভিপ্রায়কে বাস্তবে হতে দিবে? এটা কখনো হতে দিবে না। এই জন্য নানান ধরনের চাপের কথা আমরা শুনি। সীমান্তের উপরে বিভিন্ন ধরনের সমাবেশ করা হচ্ছে, সামরিক সমাবেশ, তারপর নানান ধরনের হুমকি ইত্যাদি দেওয়া হচ্ছে, সোশ্যাল মিডিয়াকে ইউজ করে বিভিন্ন ধরনের গুজব ছড়ানো হচ্ছে। এগুলো আসলে সুসম্পর্কের কোনো লক্ষণ না। আমার মনে হয় ভারতের জন্য এটাই ভালো হবে, বাংলাদেশের স্বাধীনতাটাকে, বাংলাদেশের সমমর্যাদার বিষয়টাকে মেনে নিয়ে প্রতিবেশী দেশ হিসেবে উভয় পক্ষের যাতে উইন উইন একটা সিচুয়েশন হয়, এইভাবে সম্পর্ক তৈরি করা। বাংলাদেশের অর্থনৈতিকভাবে হোক অথবা অন্য কোনোভাবে যারা বাংলাদেশকে একটা পঙ্গু রাষ্ট্রে পরিণত করেছে, যারা ধরেন বাংলাদেশের টোটাল ব্যাংকিং আমানতের 1/4 নিয়ে দেশের বাইরে নিয়ে গেছে, তাদেরকে কোনোভাবেই এ ধরনের সাপোর্ট দেয়া এবং সাপোর্ট দিয়ে সুসম্পর্ক কখনো হবে না, এই বাস্তবতাটা তাদের উপলব্ধি করতে হবে। দুদু ভাই, আমরা একটা অন্য প্রসঙ্গে যাই। সেটা হলো নির্বাচনের রোডম্যাপ, যেটা নিয়ে প্রচুর আলোচনা হচ্ছে, আপনাদের দল থেকে দাবি করা হচ্ছে, এবং প্রধান উপদেষ্টা জাতির উদ্দেশ্যে ভাষণে এই ব্যাপারে একটা ইঙ্গিত দিয়েছেন। উনি বলেছেন যে মোটা দাগে বলা যায় 2025 সালের শেষ দিক থেকে 2026 সালের প্রথমার্ধের মধ্যে নির্বাচনের সময় নির্ধারণ করা যায়। আপনাদের দল থেকে কিছু প্রতিক্রিয়া জানানো হয়েছে। আপনাদের একজন বলেছেন যে আরও সুনির্দিষ্ট হলে ভালো হতো, আরেকজন বলেছেন যে উনি সাধুবাদ জানিয়েছেন। দুজনেই আপনাদের দলের স্থায়ী কমিটির সদস্য। বিষয়টি আপনি কিভাবে দেখছেন? আপনাকে একটা নির্বাচনের মুখোমুখি জাতিকে করতেই হবে, নাহলে গণতন্ত্র উত্তরণের আর কোনো ভিন্ন পথ নাই। বিএনপি, জামাত এবং অন্যান্য রাজনৈতিক দলও সেই কথা সরকারকে বিভিন্নভাবে বলেছে। আমাদের দল থেকে যেমন যৌক্তিক সময়ের মধ্যে সংস্কার এবং নির্বাচনের বিষয়টি স্পষ্ট করার জন্য সরকারের প্রতি আগে আহ্বান জানানো হয়েছে। তো সম্প্রতি যে বক্তৃতায় উনি কথা বলেছেন, সেটা নির্বাচনের পক্ষেই কথা বলেছেন। এই জন্য সাধুবাদ না জানানোর কোনো কারণ নেই। আমরা মনে করি যে এই সরকার একটি ভালো নির্বাচন করতে সক্ষম হবে। কিছু কিছু মহল আছে, কিছু কিছু গোষ্ঠী আছে, কিছু কিছু ব্যক্তি আছে, স্বাভাবিক পরিস্থিতিটা বিভিন্নভাবে অস্বাভাবিক করতে চায়। এইগুলো পর্দার অন্তরালে বেশিরভাগ থাকে। তারা তাদের সুবিধার জন্য, রাষ্ট্রীয় বা জাতির সুবিধার জন্য করে, এটা আমার কাছে মনে হয় না। এটা সব সময়, সব কালেই এটা ছিল, এখনও থাকবে না, এটা আমার কাছে মনে হয় না। তবে সরকারকে এবং সরকার প্রধান বা উপদেষ্টাদেরকে সতর্ক থাকতে হবে এবং এই মৌলিক বিষয়টি তাদের মাথায় নিতে হবে। সেটি হচ্ছে, গত সময় মানুষ তার পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারেনি, ভোটই দিতে পারেন। হ্যাঁ, ন্যূনতম ভোটটাই তাদের ছিল না, সে তার ধারে কাছেও যেতে পারে নাই। মানুষের এই অধিকারটা ফিরিয়ে দেওয়া, এই জন্যই তো যুদ্ধ। এই 71-এর যুদ্ধ অন্যতম দিকও তো একটা মানুষের অধিকারের প্রশ্ন ছিল।
এবং 5ই আগস্টের যে ঘটনা, সেই ঘটনাও কিন্তু মানুষের অধিকারকে সুনিশ্চিত করার লক্ষ্যেই এই ঘটনার সংগঠিত হয়েছে বলে আমি ব্যক্তিগতভাবে মনে করি। সেনাপ্রধানও নির্বাচন যে সময়টার কথা বলেছে ওই বক্তব্যে কিন্তু একই সময়ের কাছাকাছি উঠে এসছে। ঠিক তেমনি মিশা আসিফ নজরুল, এমনকি ব্যক্তিগত পর্যায়ে কথা হিসাবে শিক্ষা উপদেষ্টা যা বলেছেন, এমনকি প্রধান উপদেষ্টা কিন্তু বেশ কিছুদিন আগে বলেছিলেন যে আমরা এই ঘটনার মধ্যে দিয়ে নির্বাচনী ট্রেন চলা শুরু করেছে। সবই তো নির্বাচন কেন্দ্রিক। তো সুনির্দিষ্ট দিন, মাস, এমনকি বছর যেটা আমি উল্লেখ করতে পারি, আমার মনে হয় সরকারের প্রস্তুতি আর যারা নির্বাচনের অংশগ্রহণ করবে তাদের প্রস্তুতি সহজ হয়ে যাবে এবং সুনির্দিষ্ট অবস্থায় যাবে। সেই জন্য আমার কাছে মনে হয় বক্তৃতা এবং ইঙ্গিত না দিয়ে আরও এটা পরিষ্কার করে বলে ফেললে ভালো হয়। হ্যাঁ, আমি বুঝি যে একটা মানে একেবারে সব কিছু তো এমন কোনো প্রতিষ্ঠান নাই যে বাংলাদেশে যেটাকে উনি তছনছ করেননি, নিশ্চিহ্ন করে ফেলেছে। তার প্রেক্ষিতে একটা ভালো কিছু করতে হলে একটু সময় লাগতে পারে। সেই সময়টা আবার সরকারকে নির্ধারণ করে মানুষের বলে দেওয়া, তাহলে আমার মনে হয় সব কিছু যা বা কথাবার্তা যতটুকু হোক না কেন। আরেকটা গোষ্ঠী আছে এই পার্শ্ববর্তী দেশে যারা গণতন্ত্র হত্যায় সহায়তা করছে। এই যে মিস্টার মোদির সরকার শেখ হাসিনাকে সহায়তা করছে, ইলেকশন হয়নি, কিন্তু দেখবেন ইলেকশনের ফলাফল, তথাকথিত ফলাফল ঘোষণার সঙ্গে সঙ্গে কোন দেশের রাষ্ট্রদূত একেবারে পারলে দৌড়ে গিয়ে 5 মিনিটের মধ্যে অভিনন্দন জানাইছে শেখ হাসিনাকে। সেটা তো পার্শ্ববর্তী দেশ। তো এরা বসে আছে এটা আমার কাছে মনে হয় না, কারণ 30 লক্ষ হাজার কোটি টাকার যে লুটপাটকারী সে তাদের আশ্রয় আছে, তার মানে এই টাকা তাদের হাতে আছে। মানে অসংখ্য অস্ত্র, মানে লাইসেন্স দিয়ে তার নেতাকর্মীদের, সে একটা অস্ত্র এখন উদ্ধার হয়নি, সেই কন্যা ওখানে বসে আছে। সেই জন্য আমার কাছে মনে হয় নির্বাচনের মধ্যে দিয়ে যদি একটি নির্বাচিত পার্লামেন্ট, সরকার এবং একটি পরিস্থিতি তৈরি হয় তাহলে পরে সব দিক থেকে ভালো হবে বলে আমার কাছে মনে হয়। আমরা আবার একটি বিরতি নিচ্ছি, আপনারা আমাদের সঙ্গেই থাকুন। নিপীড়নের স্মৃতি, প্রযোজনা মোহাম্মদ হাসান রিয়াদ ও গোলাম মোর্শেদ। দেখবেন প্রতি শুক্র ও শনিবার সন্ধ্যা 7টায়। আবারও স্বাগত আগামীর বাংলাদেশ অনুষ্ঠানে। মাসুমুর রহমান খলিল, আমরা নির্বাচনী রুটম্যাপ নিয়ে কথা বলছিলাম এবং প্রধান উপদেষ্টার যে বক্তব্য রেখেছেন সেই সম্পর্কে বিএনপির যে প্রতিক্রিয়া সেই বিষয়ে কথা বলছিলেন। আপনি জানেন যে জামাত ইসলামের পক্ষ থেকে দলটির প্রচার সম্পাদক পত্রিকায় এই বিষয়ে প্রতিক্রিয়া দিয়েছেন। উনি বলেছেন সংস্কার ও নির্বাচনের সময় নিয়ে একটি রুটম্যাপ আশা করেছিলেন তারা, কিন্তু সুনির্দিষ্ট কোনো বক্তব্য তারা পেলেন না। জামাতের এই নেতা আরও বলছেন যে ভোটের একটা সম্ভাব্য সময়ের ইঙ্গিত দেওয়া হলো, সেটাও বলা হলো ভোটার তালিকা তৈরির শর্তে। এখানে কিন্তু এই জিনিসটা ঠিক আছে, কিন্তু ভোটার তালিকা কখন কিভাবে হবে এই বিষয়টা কিন্তু ভাষণে স্পষ্ট বলা হয়নি। কতদিনে শেষ হবে এই বিষয়ে আমি দুদুভাই যেটা বলেছেন এটার সাথে একমত হয়েই বলি, সেটা হচ্ছে সময়ের একটা ধারণা প্রধান উপদেষ্টা দিয়েছেন। এখন উনি বিস্তারিত রুটম্যাপ যে দিবেন, এটা যে টাইমটা, সেই টাইমটা আমার মনে হয় এখনও আসা নেই। এই কারণেই 7ই জানুয়ারির মধ্যে সবগুলো সংস্কার কমিশন তাদের রিপোর্ট পেশ করবে এবং সেই সংস্কার কমিশনের কনভেনার যারা আছে তাদের নিয়ে একটা ঐকমত্য কমিশন করা হয়েছে এবং এই ঐকমত্য কমিশন পলিটিক্যাল পার্টি বা পলিটিক্যাল ফোর্স যারা আছে তাদের সাথে বসে তারা ঠিক করবে হচ্ছে কি আমরা কোন কোন সংস্কারটা বাস্তবায়ন করতে পারবো, কতদিনের মধ্যে করতে পারবো, এবং সেটা করার পরে তখন একটা নির্দিষ্ট রূপরেখা ঘোষণা করতে পারবে। আর নির্বাচনটা বাস্তবায়নের দায়িত্ব তো নির্বাচন কমিশনের। তো স্বাভাবিকভাবে নির্বাচন কমিশন একদম নির্বাচনের তফসিল বলতে যেটা বোঝায় সেটা করবে। আর আপনি যে শর্তের কথা বললেন, আমার বিশ্বাস হচ্ছে ইউনূস সাহেব এটার একটু ব্যাখ্যাও কিন্তু তার বক্তব্যে দিয়েছেন। উনি বললেন যে 100% মানুষ যাতে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে, এমনকি যারা প্রবাসে আছে তারাও যাতে ভোট দিতে পারে, এটার জন্য ভোটার তালিকাটা পুনর্বিন্যাস করতে হবে। কিন্তু ভোটার তালিকা পুনর্বিন্যাস করাটা উনি যে টাইম লাইনটা দিয়েছেন এটা অতিক্রম করার শর্ত এটা কিন্তু না। ফলে আমি বিশ্বাস করি
25 সালের ডিসেম্বরের মধ্যে হয়তো নির্বাচন অনুষ্ঠান করা সম্ভব হবে। এই বিশ্বাসের একটা কারণ হচ্ছে আপনি চতুর্থ সংশোধনীর কথা নিয়ে আসছিলেন, যার মাধ্যমে বাংলাদেশে একদলীয় বাকশাল কায়েম করা হয়। সেই চতুর্থ সংশোধনী বাতিল না করেই পঞ্চম সংশোধনীর মাধ্যমে কিন্তু একটা ধারাবাহিকতা রক্ষা করা হয়েছিল। সেই চতুর্থ সংশোধনী কিন্তু এখন সাংবিধানিকভাবে চ্যালেঞ্জ করা হচ্ছে এটার বৈধতা। ফলে আমার মনে হয় সেটা হয়তো একসময় অবৈধ ঘোষিত হতে পারে। তা আমার বিশ্বাস হচ্ছে নির্বাচনের রুট ম্যাপের যে কথাটা প্রধান উপদেষ্টা সাহেব বলেছেন, আমি তার প্রতি আস্থা রাখতে চাই দুইটা কারণে। প্রথম কথা হচ্ছে কি, উনি শুরু থেকে যে কথাগুলি বলেছেন হয়তো নির্দিষ্ট কমিটমেন্ট অনেক সময় করতে পারেন না, কিন্তু উনি যে ধরনের ভ্যাগ বা যে ভাষায় কমিটমেন্ট করেছেন সেই ভাষাটা উনি রক্ষা করেছেন। ফলে আমার ধারণা 2026-এর প্রথমার্ধ যেটা আছে এর মধ্যে হয়তো নির্বাচনটা হবে। হ্যাঁ, তবে মানুষের মধ্যে যেহেতু উদ্বেগ উৎকণ্ঠা আছে, এবং দুদুভাই রাইটলি বলেছেন গণতন্ত্র এবং মানুষের ভোট দিতে পারার মধ্যেই বাংলাদেশের ভবিষ্যৎ নিহিত আছে, সেহেতু এই উদ্বেগ উৎকণ্ঠার তিরোহিত হওয়ার জন্য উনি যেভাবে একটা টাইমলাইন দিয়েছেন, একইভাবে যাতে করে যখন এই সংস্কার কমিশনের রিপোর্টগুলো এসে যাবে হয়তো 1-2 সপ্তাহের মধ্যে, এরপরে যাতে উনি একটা রূপরেখাও ঘোষণা করেন, সেই রূপরেখার ভিত্তিতে নির্বাচন কমিশন হয়তো নির্বাচনের তফসিল ঘোষণা করবে। দুদু ভাই, জাতীয় নাগরিক কমিটির নেতারা তার ভাষণের ব্যাপারে একটি প্রতিক্রিয়া দেখেছে। তারা বলছেন যে শেখ হাসিনার বিচারের আগে যারা নির্বাচন চাইবে তারা জাতীয় শত্রু। আমার বিবেচনা একটু বেশি বলে ফেলেছে। শেখ হাসিনা কোনো নির্বাচন করে নাই, নির্বাচনের নামে তামাশা করেছেন। অন্যান্য অনেক কারণ আছে, লুটপাট আছে, হত্যাকাণ্ড আছে, কিন্তু নির্বাচন একটা ফ্যাক্টর। অর্থাৎ ফ্যাসিবাদ যারা, তারা কখনো নির্বাচনে মানুষের অধিকার স্বীকৃতি দেয় না। তা আমি এখন নির্বাচন দাবি করার কারণে বা জনগণ নির্বাচন দাবি করার কারণে সে গণশত্রু, আমার মনে হয় যারা মুখপত্র হিসাবে বা বক্তা হিসাবে কাজ করে তাদের একটু ভেবেচিন্তে কথা বলা বোধহয় শ্রেয়। কারণ আমরা ছাত্র রাজনীতি করছি, তারা একটু বেশি তরুণ আমাদের থেকে। যারা গণতন্ত্র, যারা নির্বাচন, যারা সংগ্রাম করেছে, যেখানে বিএনপি, জামাত, বামপন্থী সবাই নির্বাচনের কথা বলছে, এমনকি প্রধান উপদেষ্টা বলছেন, সেখানে নির্বাচনের কথা বলে তাহলে কি পুরো জাতিকে শত্রুতে রূপান্তরিত হবে কিনা? ওনার শেখ হাসিনার বিচারটা চাচ্ছেন আগে। অবশ্যই বিচার চাচ্ছে, এ ব্যাপারে কোনো দ্বিমত নেই। এই সঙ্গে আমি তার সঙ্গে, বিচারের সঙ্গে ইলেকশনের কোনো সম্পর্ক নাই। বিচার হতে হবে, কিন্তু বিচার তো চলমান। বিচার তো ইতিমধ্যে কোর্ট কাছারি, আন্তর্জাতিক আদালত সবাই তো তার মতো করে, হাসিনা যা করছে সেটা তো এই আদালত করতে পারে না, তারা নিয়ম মেনেই করছে, আমি যতটুকু খোঁজখবর রাখি। তো স্বাভাবিক কারণে দ্বন্দ্ব কোথায়? এই শব্দ টব্দ গণশত্রু টত্র, এটা হাসিনার উদ্দেশ্যে বলুক, কোনো আপত্তি নেই, ফ্যাসিবাদের লক্ষ্য করে বলুক, এটা না। কিন্তু নির্বাচন যেসব যারা বলছে তারা গণতন্ত্রের স্বার্থেই বলছে, এটার সঙ্গে হাসিনার মিলানোর কোনো কারণ নেই। কারণ 15 বছরের যে আন্দোলন, হ্যাঁ, সেই আন্দোলনের যে ক্ষয়ক্ষতি, তাদের নিয়ে আমি অন্য কথা বলতে চাই না। ওই 1 মাস দিয়ে সব কিছু হয় না তো। 1 মাস অবশ্যই পরিবর্তনে একটা বড় ঘটনা। তার অর্থ এই না যে আমি 15 বছর 18 বছরে যারা, আপনি এটা অস্বীকার করতে পারেন, জামাত ইসলামের আমির, সেক্রেটারি জেনারেল ফাঁসিতে জড়িত ঝুলছে, কিসের জন্যে? ফ্যাসিজমের জন্যে। তাদেরকে অন্য রূপ দেওয়া হয়েছে, ঝুলছে তো, হত্যাকাণ্ড তো, এটা তো বিচার না। আমাদের আব্দুল সালাম পিন্টু এখনো জেলখানায়, বাবু সাহেব ফাঁসির আসামি, ইলিয়াস গুম হয়ে গেছে। তা আমি কাউকে ছোট বড় করতে চাচ্ছি না, গণতন্ত্রের স্বার্থে নির্বাচন ছাড়া গণতন্ত্র উত্তরণের কোনো পথ নাই। হ্যাঁ, এটা সময়ের ঘটনা। এ বর্তমান সরকার কেন, যে সরকারই সামনে আসবে তারা যদি হাসিনার খুন, গণহত্যা, লুটপাটের বিচার না করে, তাদের পরিণতি ভালো হবে না, সে যে দলই হোক। সেজন্যই তাদের এই কথা বলা ঠিক হয়নি। যে আমরা লক্ষ্য করেছি যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন অথবা জাতীয় নাগরিক কমিটি কোনো কোনো জায়গায় যখন সভা করতে যায়, কোনো কোনো জায়গায় বাধার সম্মুখীন হচ্ছে, এবং সেই বাধাটা দেওয়া হচ্ছে আপনার দলের পক্ষ থেকে। এমন একটা অভিযোগ কিন্তু 16 ডিসেম্বরে উঠেছে। বরিশালে একটি প্রোগ্রামে তছনছ করে দিয়েছে, ভাঙচুর করেছে, এবং অভিযোগ উঠেছে যুব দল এবং কৃষক দলের নেতাকর্মীদের উপর। আমাদের প্রশ্নটা অন্য জায়গায়, বা উদ্বেগটা একটু অন্য জায়গায়। সেটি হলো যে এগুলো হলো পুরনো কালচার, কারো সবাই বাধা দেওয়া, ভাঙচুর করা। আর এখন তো সবাই স্বৈরাচার বিরোধী শক্তি একসাথে আছে, তাদের মধ্যে এই বিরোধটা কেন জন্ম নিবে? আমার মনে হয় না বিএনপির নামে বা ওই কৃষক দল, যুব দল বা যাদের নাম এখানে ছাপা হয়েছে,
এরা ঠিক দায়িত্বশীল কেউ বলে আমার কাছে মনে হয় না। এবং কিন্তু ওইভাবে ঘটনা ঘটেছে তো না না ভাই। ঘটনা ঘটছে। আমি যেমন বলে 5,000 টাকা 10,000 টাকা বিএনপি চাঁদাবাজি করছে, এটা খুব প্রতিষ্ঠিত কাগজ, ওই নাম দেয় না, শাখা দেয় না, কিন্তু সে এক সুন্দরভাবে লিখে দেয়। বিএনপির পক্ষ থেকে আমাদের পার্টির অ্যাক্টিং চেয়ারপারসন থেকে শুরু করে সবাই একটা নির্দেশনা আছে, যেই মাত্র এই ঘটনা হবে তাকে পুলিশে দেওয়ার জন্য, আইন শৃঙ্খলা বাহিনীর কাছে দেওয়ার জন্য। তা আইন শৃঙ্খলা বাহিনীও সেটা টেক অফ করে না, কিন্তু লেখাটা কিন্তু হচ্ছে। প্রশ্নটা হচ্ছে আওয়ামী লীগ অফিসের সামনে গিয়ে আপনি একটা সভা করবেন, আমি এটাকে যেটা যতটুকু দেখেছি সেখানে অন্যরা এসে ওদের আওয়ামী লীগ হিসাবে যে ট্রিট করে মারধর করে, পরে জানা গেল যে এটা না, এরা তো শেরে বাংলা ফজলুল হক না যে এক চেহারা দেখলে বোঝা যাবে। আপনার এই যে বিএনপি জামাত সুনির্দিষ্ট সময় দীর্ঘদিন ধরে রাজনীতি করছে, তাদের চেহারা দেখলে বোঝা যায়। এই ধরনের নির্দেশনা তো প্রশ্নই ওঠে না, এবং এটি যদি করেও থাকে কেউ এটা ঠিক করে নাকি, তাদেরও আনুষ্ঠানিক ঘোষণা করে, কারণ তারা তো খুবই তরুণ, অনেকে চিনেও না হয়তো, যদি ঘটনা ঘটে তবে এটা নিন্দাযোগ্য, এই ধরনের ঘটনা হওয়া উচিত না। মাসুম রহমান খলিলি, দুদু ভাইয়ের কথা রেশ ধরে আমরা একটা বিষয় আপনার কাছে জানতে চাইব। সেটি হলো, আমরা লক্ষ্য করেছি বিশেষ করে মফস্বল অঞ্চলে আমরা খুব প্রচণ্ডভাবে দেখছি একটা ইতিবাচক দিক, সেটি হলো তারেক রহমানের যে দৃঢ় একটা সিদ্ধান্ত এবং দলে এই চাঁদাবাজি দখলদারদের বিরুদ্ধে তার যে অবস্থান, এর কিন্তু একটা প্রভাব পড়েছে। সে প্রভাবটা আমরা লক্ষ্য করেছি, সেটি হলো যে মফস্বলে বিশেষ করে যারা এই ধরনের ঘটনায় দলের জড়িত, তারা কিন্তু বুক ফুলিয়ে এলাকায় চলাফেরা করে না, তারা একটু পেছনের সারিতে থাকে এবং দলের তাদের অবস্থান কিন্তু দিন দিন নড়বড়ে হয়ে যাচ্ছে। তারেক রহমানের এই যে বক্তব্য এবং অ্যাকশন, এই গোটা বিষয়টাকে আপনি কিভাবে দেখছেন? আমি প্রথমেই বলি, আসলে চাঁদাবাজ যারা চাঁদাবাজি করে এদের একটা শ্রেণী আছে, এরা সবসময় যারা রাজনৈতিকভাবে প্রভাবশালী তাদের আশ্রয় গ্রহণের চেষ্টা করে, এবং এই আশ্রয় যখন সফলভাবে পায় তখন ওই রাজনৈতিক দলের দুর্নাম হয়ে যায়। আমার ধারণা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন এটার ব্যাপারে অনেক সচেতন, যার কারণে যারাই এ ধরনের আশ্রয় গ্রহণের চেষ্টা করেছে বিএনপির এবং এর অঙ্গ সংগঠনের, তাদেরকে দলের কাঠামো থেকে বহিষ্কার করার উনি সিদ্ধান্ত নিয়েছেন। আমার যতদূর ধারণা এর মধ্যে এরকম বহিষ্কারের সংখ্যা কয়েক হাজারের কম হবে না। এরপরও বিচ্ছিন্নভাবে দু এক জায়গায় কিছু ঘটতেছে না এটা বলার অপেক্ষা রাখে না। তবে আমার মনে হয় সরকারকে এই চাঁদাবাজি নিয়ন্ত্রণের ব্যাপারে কঠোর পদক্ষেপ নেওয়া দরকার। কে কোন দলের আশ্রয় নিচ্ছে, কোন দলের নাম ব্যবহার করছে, এটা দেখার তো দরকার নাই। বিএনপির কোনো নেতা কি এটা বলেছে যারা চাঁদাবাজ আছে চাঁদাবাজদেরকে ধরবেন না যদি বিএনপির সদস্য হয়? এমন নজির রয়েছে, সেটি হলো যে বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে ওই চাঁদাবাজকে ধরেন, তারই দলের, এবং যারা নাম ব্যবহার করতেছে তাদেরকে ধরে পুলিশে দেন। তো ফলে এখন এটি কিন্তু প্রশাসনের দায়িত্ব। যদি রাজনৈতিক দলগুলো, শুধু বিএনপিকে না, বিএনপি জামাত বা অন্য কোনো দল, তারা যদি চাঁদাবাজদেরকে আশ্রয় না দেয় তাহলে তাদেরকে দমন করার দায়িত্ব তো সরকারের উপরেই পড়ে। তা আমার মনে হয় সরকারকেই এটা গ্রহণ করতে হবে, এবং তা না করা হলে জিনিসপত্রের দাম যেভাবে বেড়ে গেছিল সেটাকে কমানো যাবে না। কারণ এটা বলা হচ্ছে আগে 800 টাকা চাঁদা দিতে হতো, এখন 1000 টাকা দিতে হচ্ছে। তার মানে যে চাঁদাবাজদের শ্রেণী পরিবর্তনের কারণে তারা চাঁদাবাজের অঙ্কটা বেড়ে গেছে। এগুলো আসলে রাজনৈতিক দলকে দোষারোপ করার কোনো কারণ নেই, এটা প্রশাসনিক বিষয়, সরকারকে কিন্তু এটার জন্য পদক্ষেপ নিতে হবে। দুদুভাই বিষয়টাকে কিভাবে দেখছেন? আমার কাছে মনে হয়, আমি খলিল ভাইয়ের সঙ্গে একমত পূর্ণভাবে। চাঁদাবাজের সঙ্গে এই যে আইন শৃঙ্খলা বাহিনীর কতিপয় অসাধু লোক তো ওখানেও আছে, রাজনীতিতে আছে, প্রশাসনে আছে, তো এদের একটা মানে সার্কেল আছে আমার কাছে যতটুকু নেক্সাস আছে। আচ্ছা, নেক্সাস। তো এটাকে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ মানে আইন শৃঙ্খলা বাহিনী বা পলিটিশিয়ান বা এদের এটা হস্তক্ষেপ ছাড়া বুঝছে আরও শক্ত হতে হবে। একটা পরিবর্তন তো হয়েছে, এই চাঁদাবাজি রেট যদি বেড়ে যায় তাহলে আর কিসের রাজনীতি? মানুষই তো আমি 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 খুব খুশি হয়েছি যে ইদানিং কিছু কিছু জিনিসে, যেমন ডিমের দাম কিছু কমছে। আমি আমার এলাকা, আমি নিজে বাজার করি, তো কিছু কিছু জিনিসের দাম জানি কোনটা বাড়ছে কোনটা কমছে। তো কমলে তো মানুষ স্বস্তিতে থাকলে সরকারের স্বস্তি, দেশের স্বস্তি। তাহলে আমি কেন ওই জায়গাটায় দৃঢ় হব না? তাহলে কিসের রাজনীতি, কিসের সংগঠন? ওটা কথা। এই ক্ষেত্রে বিএনপি, জামাত বা যারা দায়িত্বশীল সংগঠন রাজনৈতিক, যাদের উপরে জাতি তাকিয়ে আছে, আশা করে, তাদেরকে আরও শক্ত হতে হবে, এছাড়া কোনো ভিন্ন পথ নেই, এটা আমার কাছে মনে হয়। মাসুম রহমান খলিলি এবং শামসুজ্জামান দুদু, আপনাদের দুজনকে আন্তরিক ধন্যবাদ।
আমাদের দীর্ঘ সময় দেওয়ার জন্য। প্রিয় দর্শক, আজকের অনুষ্ঠান আমরা এখানেই শেষ করছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।